আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। ধরেন যে লঙ্কায় যায় সে রাবণ হয়। দিলীপ ঘোষের ওসব কথার জবাব দেয়া, দিলীপ ঘোষ যা খুশি তাই মুখে আসে বলে দেয়। এমনিতে কথাতে আছে ঘোষ হচ্ছে 60 বছরে নাবালক, তাই নার 62 বছর চলছে, নাবালকের তালিকা সবে ক্রস করেছে। সাবালক হোক, একটু সময় যাক, তখন দেখবেন এসব উল্টোপাল্টা কথাবার্তা বলা ছেড়ে দেবে। কারণ এটা ভারতবর্ষ, সংবিধান দিলীপ ঘোষকেও যতটুকু অধিকার দিয়েছে, হুমায়ুন কবিরকে একই অধিকার দিয়েছে সংবিধান। ধরেন যে লঙ্কায় যায় সে রাবণ হয়। এনারা বিরোধী আসনে ছিল, তখন এনারা মিটিং মিছিল করতে গিয়ে বাধা পেয়েছে। এনারা সেখানে কোনো জায়গায় ইচ্ছে মতো সভা করতে পারেনি, হাইকোর্টে যেতে হয়েছে। মুখ্যমন্ত্রী আজকেও হাউসের ভিতরে এসে সব পরিসংখ্যান দিয়ে বক্তব্য রেখেছেন। কাজেই এখন গদি পাল্টে গেছে, এখন বিরোধীতে ছিল, তারা শাসকে এসছে, তারা মর্জি মোতাবেক এসব সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে মানুষ দেখবে, যেসব মানুষ বিরোধী থেকে ক্ষমতায় আনে আবার তাদেরকেই ক্ষমতাচ্যুত করে আবার শাসক দলকে বিরোধী আসনে পাঠিয়ে দেয়। যখন অতিরিক্ত কিছু হবে তখন সেই আমজনতা, সাধারণ মানুষ যারা জনাদেশ দিয়ে নিয়ে এসছে, তারাই তখন তাদের বিরুদ্ধচারণ করবে। ঘোষ যখন বলছিল তখনও তাকে চোর বলে ট্রেজারি ব্যাংক থেকে আক্রমণ করা হয়েছে, তার উপরে তাচ্ছিল্য করা হয়েছে, তাকেও চোর আখ্যা দেওয়া হয়েছে। স্বাভাবিক যে পদ্ধতিতে টিএমসি পার্টির সিম্বল নিয়ে যারা জিতে এসছে, তারা তাদের পার্টির লিডারশিপের চিঠি ছাড়াই এই পবিত্র আগস্ট হাউসে অনারেবল স্পিকার তাদের লিডার অফ দ্য অপোজিশনের সিলমোহর দিয়েছে বা তাদের অপোজিশন হিসাবে অ্যালাউ করেছে। তা নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য আছে, বলবে। আজকে আপনি কি কি বিষয় নিয়ে আমার মুর্শিদাবাদ জেলার আমার দুটো বিধানসভা থেকে আমি জিতে এসেছি। সেখানকার মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে অনেক অনিয়ম হচ্ছে। যে পঞ্চায়েত যারা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত যারা দখলে রেখেছে, অন্যান্য জায়গায় তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখছি সেখানকার প্রশাসন কোনো হেলদোল নাই। যারা অনিয়ম করে পঞ্চায়েতে চুরি করেছে, যারা তোলাবাজি করেছে, যেসব পঞ্চায়েত সমিতি আমার নওদা এবং বেলডাঙ্গা 2 দুটো ব্লকে আমরা পঞ্চায়েত সমিতিকে অপসারণ করার জন্য, রিমুভাল করার জন্য আমরা নিয়ম মেনে মহকুমা শাসক পেস্কাইড অথরিটি তার কাছে লিখিতভাবে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা জানিয়েছে, অথচ সেখানে কোনো হোলদোল নাই। 2রা জুন মিটিং ডেকেছিল, সেই মিটিং পোস্টপোন করেছে প্রশাসনের অজুহাতে। তো এসবগুলো তো ঠিক না, না? এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আপনি কলকাতার আশপাশে বিনা কারণে কাউন্সিলররা, বড় চেয়ারম্যানরা, এমনকি মেয়র রিজাইন করছে। বহরমপুর পৌরসভার পৌরপিতা রিজাইন করছে, কাঁদি রিজাইন করছে, বেলডাঙ্গা রিজাইন করছে। একই জায়গায় নওদা পঞ্চায়েত সমিতি তাদের রিমুভাল করার জন্য, তাদেরকে অপসারণ করার জন্য যখন নোটিশ দেওয়া হচ্ছে লিগ্যালভাবে পেস্কাইড অথরিটির কাছে, তখন আর সেটা কার্যকরী হচ্ছে না। তাহলে ডাল মে কুছ কালা হয়। এক এক জায়গায় এক এক রকম নিয়ম, এটা তো হতে পারে না। পৌরসভার ক্ষেত্রে রিজাইন করে দিচ্ছে, অথচ চোর প্রধানরা, চোর পঞ্চায়েত সমিতির সভাপতিরা তারা গদি ছাড়তে চাইছে না। এখনও তারা অনিয়ম করে বসে আছে, এখনও তারা চুরি বাটপরির মধ্যে জড়িয়ে আছে। তাহলে তাদের বিরুদ্ধেই সরকারের কি উদ্দেশ্য, কি তারা চাইছে, সেটাই তো আমরা বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী বিধানসভা অভ্যন্তরে বলছেন যে রেড রোড নিয়ে এটা বিতর্ক তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মানে মুসলিমদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি, অথচ দেখা যাচ্ছে আপনার রেড রোডে আপনার 7 দিন ধরে যোগ দিবস রয়েছে। ধরেন যে লঙ্কায় যায় সে রাবণ হয়।
এনারা বিরোধী আসনে ছিল তখন এনারা মিটিং মিছিল করতে গিয়ে বাধা পেয়েছে, এনারা সেখানে কোনো জায়গায় ইচ্ছে মতো সভা করতে পারেনি, হাইকোর্টে যেতে হয়েছে। মুখ্যমন্ত্রী আজকেও হাউসের ভিতরে এসে সব পরিসংখ্যান দিয়ে বক্তব্য রেখেছেন। কাজেই এখন গদি পাল্টে গেছে, এখন বিরোধীতে ছিল তারা শাসকে এসছে, তারা মর্জি মোতাবেক এসব সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে মানুষ দেখবে, যেসব মানুষ বিরোধী থেকে ক্ষমতায় আনে আবার তাদেরকেই ক্ষমতাচ্যুত করে আবার শাসক দলকে বিরোধী আসনে পাঠিয়ে দেয়। যখন অতিরিক্ত কিছু হবে তখন সেই আমজনতা, সাধারণ মানুষ যারা জনাদেশ দিয়ে নিয়ে এসছে তারাই তখন তাদের বিরুদ্ধচারণ করবে। দাদা, দুটো প্রশ্ন। একটা, মুখ্যমন্ত্রী বিধানসভা অভ্যন্তরে বললেন যে কোনো রকম সোহরাওয়ার্দীর নামে নয়, দরকার পড়লে এপিজে আব্দুল কালামের নামে রাস্তা করুন। আর দ্বিতীয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো মাফিয়া বলে কটাক্ষ করলেন, কি বলবেন এটা? দেখুন, সে হাউসের বাইরের সদস্য, সে মেম্বার অফ পার্লামেন্ট, তাকে নিয়ে ডাইরেক্ট নাম করে হাউসের ভিতরে এই ধরনের কথা বলাটা ডেকোরিয়াম মেনটেন করে না, এটা ডেকোরিয়ামভাবে বলা যায় না। যে হাউসের সদস্য হবে সে যদি কোনো খারাপ কাজ করে তার বিরুদ্ধে বলা যায়, কিন্তু যেহেতু সে লোকসভার মেম্বার, সে যদি তার কোনো জায়গায় কিছু করে তাহলে এই সরকার তার বিরুদ্ধে এখনও সে গ্রেপ্তার হয়নি কেন? এখনও তাকে গ্রেপ্তার করে হাজতবাস করায়নি কেন? এখনও তাকে ডাকা হচ্ছে আর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর তাকে আবার রিলিজ করা হচ্ছে। তাহলে এসবের ব্যাখ্যা তো মুখ্যমন্ত্রী দিতে পারবেন। আর সোহরাওয়ার্দী যে রাস্তা, সেটা নিয়ে বললেন যে কোনো এটা নিয়ে আমার কিছু বলার নেই। কেউ রাস্তা নাম পরিবর্তন করে কোনো উন্নয়ন হয় না, ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট করতে গেলে প্রকৃত মান অনুযায়ী চলতে হয়, যেখানে যা দরকার সেটা প্রয়োজনীয় পদক্ষেপ করতে হয়। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে বহিষ্কার, যেটা এখন চর্চার আছে এই খবরটা, এসব কোনো বৈধতা নেই। যারা বহিষ্কার করছে তাদের আইডেন্টিটি কী আছে যে বহিষ্কার করার? কারণ তারা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্ম বিতে সই করা লোগো নিয়েই তারা বিধানসভায় জিতে এসছে। তারা এখন আবার তাদের দলের সর্বোচ্চ নেতা নেত্রীকে এক্সপ্লেন করছে বা তাদের বলছে বহিষ্কার করছে বা বলছে সরিয়ে দিচ্ছে। এটা কতটা যৌক্তিকতা আছে, কতটা রাজনীতিতে পারমিট করে বা ইলেকশন কমিশনের কাছে গিয়ে কতটা গুরুত্ব পাবে, সেটা সময় কথা বলবে। দাদা, ভোট পরবর্তী হিংসা বলা হয়েছিল হবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানে ডিম থেরাপি এখন চলছে, বিভিন্ন নেতাকে ডিম দিয়ে মারা হচ্ছে, এবং অপরদিকে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের দোকান সেখানে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। সেখানে কি বলবেন? সাধারণ মানুষের দোকান বা হকার উচ্ছেদ, বা যারা বস্তিবাসী, যারা রেল লাইনের ধারে বসবাস করে গরিব মানুষ, তাদের এইভাবে উচ্ছেদ করাটা ঠিক না। বিকল্প ব্যবস্থা করে, তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে তারপরে এটা করা উচিত। দাদা, বলছি যে এই যে আজকের ডিএর, কালকে বাজেটে যে ডিএটা দেওয়া হলো, এটা এতদিন 15 বছরে মুখ্যমন্ত্রী কেন দিতে পারলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিতে পারলেন? সেটা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, আমি কি করে বলবো? যে এক্স হয়ে গেছে, যে এই সদনেই যে আসতে পারেনি, তাকে নিয়ে এখানে প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনি কতটা খুশি? বাজেটে মোটামুটি খুশি, বাজেট মোটামুটি সন্তোষজনক হয়েছে। সেটা বাজেটে যতটা ওনারা ইলেকশনের আগে ওনাদের ইলেকশনের যে এজেন্ডা রেখেছিল বা যে সমস্ত বক্তব্য রেখেছিল পুরোপুরি করতে পারেনি বা হয়নি। নতুনভাবে শিল্প আনার সেরকম কোনো দিশা এখনও দেখাতে পারেনি। আগামী দিনে এটা তো 8 মাসের জন্য, 8 মাস পরে আবার ফেব্রুয়ারিতে আবার পূর্ণাঙ্গ বাজেট আসবে 27-28-এর। এটা 26-27 ফিনান্সিয়াল ইয়ারে হলো, আবার 27-28-এ আসবে, তখন কি করছে দেখতে হবে। দাদা, এই যে মহিলাদের 33% রিজার্ভেশন দেওয়া হলো সরকারি পদে এবং 1 লক্ষ নিয়োগ, এই নিয়ে কি বলবেন? ভালো তো, মহিলাদেরও যদি বেশি বেশি করে সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য দপ্তরে যদি তারা চাকরি করে, তাহলে সেই সংসারটা আরও পরিপূর্ণ হবে, পরিপাটি হবে। তো যারা যোগ্য মহিলা, যারা পড়াশোনা করে
বাড়িতে গৃহিণী হিসাবে আছে বা তাদের পরিবারের বোঝা হয়ে আছে, তারা নিশ্চয়ই যদি একটা চাকরি পায় যোগ্য অনুসারে, তা তো খারাপ কি, এটা তো দাদা মাইনরিটির ক্ষেত্রে এই বাজেট কতটা মনে হয় যে মাইনরিটির কতটা হেল্প করবে? মাইনরিটিদের বঞ্চিত করা হয়েছে, তাদের কাটছাট করা হয়েছে বাজেটে বরাদ্দ। পিছলে সরকার 5,000 কোটি টাকার উপরে বরাদ্দ রেখেছিল, সেটা 2,000 কত রেখেছে, মানে 60% কাটছাট করা হয়েছে মাইনরিটিদের জন্য। অথচ তাদেরকে তাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গানের জন্য নির্দেশ পাঠানো হচ্ছে, অথচ তারা মাইনরিটি মানে তো শুধু মুসলিম না, মাইনরিটির মধ্যে তো আদার কমিউনিটিও আছে, সনাতন ধর্মাবলম্বী মানুষও আছে মাইনরিটির মধ্যে। তো তাদের দিলীপ ঘোষ বলছেন যে মুসলিমরা কোন হরিদাস পালে, এই বিষয়ে কি বলবেন? দিলীপ ঘোষের ওসব কথার জবাব দেয়া, দিলীপ ঘোষ যা খুশি তাই মুখে আসে বলে দেয়। এমনিতে কথাতে আছে ঘোষ হচ্ছে 60 বছরে নাবালক, তাই নার 62 বছর চলছে, নাবালকের তালিকা সবে ক্রস করেছে। সাবালক হোক, একটু সময় যাক, তখন দেখবেন এসব উল্টোপাল্টা কথাবার্তা বলা ছেড়ে দেবে। কারণ এটা ভারতবর্ষ, সংবিধান দিলীপ ঘোষকেও যতটুকু অধিকার দিয়েছে, হুমায়ুন কবিরকে একই অধিকার দিয়েছে সংবিধান। ভাতার রাজনীতি একসময় বিগত দিনে আপনারাও সবাই বলছেন যে ভাতা দেওয়া হচ্ছে, সেই ভাতাকে দেখা যাচ্ছে যে ডবল করে দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কি বলবেন এই ব্যাপারে? সাধারণ মানুষ তাৎক্ষণিক কিছু উপকৃত হয়, দীর্ঘমেয়াদী হয় না। তো তাৎক্ষণিক উপকৃত, বিগত সরকারও এইসবকে প্রাধান্য দিয়ে গিয়েছে, প্রায়োরিটি দিয়ে গিয়েছে। এখন এই সরকারও সেটার থেকে সরতে পারছে না। চাকরি বাকরি হলে, কর্মসংস্থান হলে, তখন এইসব তাৎক্ষণিক যে সুবিধা, এটা না পেলেও কারো কোনো অসুবিধা হয় না। দাদা এই যে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যিনি স্রষ্টা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডান ও বাঁ হাত ববি হাকিম ও অরূপ বিশ্বাসকে প্রধান একটি পদে বসানো হলো, কি বলবেন এই এসব অকৃতজ্ঞ, এইসব মানে মেরুদণ্ডহীন মানুষদের কোনো সিদ্ধান্ত বা তাদের কোনো কথাবার্তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ এদেরকে মানুষের মধ্যে মনে করি না, এরা স্বার্থলোভী মানুষ, নিজের কায়েমি স্বার্থকে অটুট রাখার জন্য এইসব করছে। সেটা আইনে কতটা পারমিট করবে, সাংবিধানিকভাবে এটা দলীয় অনুশাসনে কতটা এটাকে পারমিট করবে, সময় কথা বলবে। আর কুণাল ঘোষকে আজকে চোর চোর বলে বিধানসভায় আখ্যা বলা হলো, স্লোগান করা হলো, কি বলবেন? ভালো তৃণমূল খারাপ তৃণমূলের পক্ষ থেকে এই চোর স্লোগান তো শাসক দলকেও, যখন এই শাসক দল বিরোধীতে ছিল তখন বলতো, এখন আবার শাসক বেঞ্চ থেকে এইভাবে বলা হচ্ছে। পরস্পর বিরোধী কথা বললে বিতর্ক বাড়ে, সমস্যা বাড়ে, সমস্যার সমাধান হয় না। কাজেই প্রত্যেকটা নতুন নবাগত সদস্য এই বিধানসভায়, অষ্টাদশ বিধানসভায় 294-এর মধ্যে প্রায় 200-র উপর নবাগত সদস্যা, তারা নতুনভাবে বিধানসভায় এসছেন। তাদেরকে বিধানসভার ডেকোরাম মেনে চলাফেরা করতে একটু সময় লাগবে। যখন দেখবেন অল্প জলের মাছ থাকলে সেই মাছ বেশি দেখা যায়, তার চেহারা বা লম্পজম্প করে। আর যখন জলাশয় বেশি জল হয়, তখন দেখবেন সেই মাছটার আর আকার দেখা যায় না, একটু ডিপে চলে যায়। আসল তৃণমূল কারা? এই যে আপনি তো একদিন তৃণমূলে ছিলেন, এখন যে তৃণমূলে মানে যারা মানে হেরে গেছে, সেই কারণে এখন প্রত্যেকে এখন বিরোধী হয়ে উঠেছে। তো এখন কি প্রত্যেকটা মেরুদণ্ডহীন লোক যারা মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে তাদের সমস্ত ক্ষমতা ভোগ করেছে, মমতা ব্যানার্জির ডাইনে বাঁয়ে পিছে আগে থেকে, আজকে তারাই সেই মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে অসম্মান করছে। তাদের কাছে রিয়াকশন চান, তারা দেখবেন মুখে কুলু পেটেছে, কিছু কথা বলছে। এই যে আজকে বিধানসভায় আপনার সাথে সজল ঘোষের এক প্রকার বাকবিতণ্ডা লেগে গেছিল, এই বিষয়ে কি বলবেন? সজল ঘোষ প্রথম এমএলএ হয়ে এসছে, একটু দেখাতে হবে, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। তার ইচ্ছা ছিল মন্ত্রিসভায় যাব, সেখানে জায়গা পায়নি। তো সেখানে তো হাউসে একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে, লম্পজম্প করতে হবে, তাই তিনি মুসলিম কমিউনিটির মাইনরিটিদের নিয়ে আক্রমণ করছিলেন, তাই আমি তার প্রতিবাদ করেছি।